পরের দিন সবেরা মুসাফিরখানার বাইরে এলেন শরীফ রেজা। বাইরে এসে কিছুক্ষণ আশেপাশে হাঁটাহাঁটি করলেন। এরপর বেলা বৃদ্ধির সাথে সাথে এক পা দুপা করে তিনি সদর রাস্তায় চলে এলেন এবং লক্ষ্যহীনভাবে শহরের নানা দিকে ঘুরতে লাগলেন। এ শহরে আগেও তিনি এসেছেন, পথঘাট তার অনেকটাই চেনা। সকাল থেকে একটানা শহরের মোটামুটি গুরুত্বপূর্ণ এলাকাতে ঘুরে বেড়ালেন তিনি, কখনো বা টাঙ্গা যোগে, কখনো বা পদব্রজে। তিনি লক্ষ্য করলেন গ্রামের লোকের ভিড় কিছুটা কম হলেও এবং রাস্তার আর সদর এলাকার বেসরকারি লোকজন আশানুরূপ না থাকলেও শহরের অন্যান্য এলাকায় মোটামুটি স্বাভাবিক জীবন বিরাজ করছে। সেখানে দোকানপাট, কেনাবেচা প্রায় আগের মতোই চলছে। কলকারখানাগুলোতেও পুরোদমে কাজ শুরু হয়েছে। নিজ নিজ ধান্দা নিয়ে আগের মতোই লোকজন ছোটাছুটি করছে। শহরের এই সমস্ত মফস্বল এলাকাতে যে জিনিসটা তার বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করল তা হল হাসি ঠাট্টা, গল্পগুজব, হইহল্লা সবই চলছে পূর্ববৎ, কিন্তু সদ্য ঘটিত যুদ্ধ, লড়াই, দুর্যোগ নিয়ে কোথাও তেমন আলোচনাও নেই বা এমন একটি রাজনৈতিক পরিবর্তন নিয়ে কারো কোনো মাথা ব্যথাও নেই। নিজ নিজ পেশা, নেশা আর খেয়াল খুশি নিয়ে সবাই বিভোর। শহরের সদর এলাকাতেও আর অস্বাভাবিক অবস্থা তেমন নেই। পূর্বাবস্থা ফিরে আসছে ক্রমেই। নকরি, দপ্তর, হুকুম, হাজিরা নিয়ে সবাই আগের মতোই ব্যস্ত হয়ে উঠেছে। পেয়াদা পাইক, হুকুম বরদার আগের মতোই হাঁকে ডাকে দপ্তর থেকে দপ্তরে ছুটোছুটি করছে। খৈনিখোর দারোয়ানরা লাঠির উপর ভর দিয়ে আগের মতোই দাঁড়ে দাঁড়ে ঝুমুচ্ছে। হুজুর, হুকুম, প্রশাসনের আকস্মিক এই পরিবর্তন নিয়ে কারো মধ্যে তেমন কোনো প্রতিক্রিয়াই নেই। প্রতিক্রিয়া বলতে শুধু এ এলাকার অধিকাংশ লোকেরাই চলাফেরায় অত্যন্ত শঙ্কিত ও ভীত। সেই সাথে দিল্লি ও বর্তমান হুজুরের প্রশংসায় ফি সাবিলিল্লাহ বলে জান ছেড়ে দেওয়ার এক প্রশংসায় লিপ্ত। প্রতিবাদের ক্ষীণতম সুরও কোথাও নেই। সন্ধানী দৃষ্টি নিয়ে শহরের সদর মফস্বল সব এলাকায় এমনইভাবে সারাদিন ঘুরে বেড়ালেন শরীফ রেজা। সহকারী সালার জাফর আলী খান সাহেব সদর এলাকায় ঘোরার কালে তাকে কিছুক্ষণ সঙ্গ দিলেন। এতে করে জাফর আলীর মেহমান রূপে শরীফ রেজার পরিচয়টা আরও বেশি পোক্ত হল। সুফি সাহেবের খাদেম হিসেবে শরীফ রেজার নিজের একটা বিশেষ পরিচয় থাকলেও জাফর আলীর পরিচয়টাই শরীফ রেজার এই শহরময় অবাধ বিচরণকালে সর্বাপেক্ষা শক্তিশালী কবচ হিসেবে কাজ দিল। অচেনা অজানার প্রতি অন্যান্য সকলেই চোখ মুজে থাকলেও নিরাপত্তা নিশ্চিত করার কাজে যারা নিয়োজিত তারা সবাই সর্বত্র সজাগ। সন্তোষজনক যুক্তি জবাব না থাকলে তাদের হাত এড়িয়ে যাওয়া দুষ্কর। সন্দেহ তাদের তীব্র হলে ওই লাড্ডু মিয়ার কথা জাহান নামের সনদ। জাফর আলী সাহেবের সাথে তার ওই সৌহার্দ্যের খোশ কিসমতি হওয়ায় শরীফ রেজা এসব ফ্যাসাদ অনায়াসে এড়িয়ে গেলেন। লক্ষ্যহীনভাবে দিনমান একটানা ঘুরে শরীফ রেজা সেদিনের মতো মুসাফিরখানায় অবাস গেলেন। নির্দিষ্ট কোনো ব্যক্তির দপ্তরে বা মাকানে নির্দিষ্ট কোনো আলাপ নিয়ে গেলেন না। তার পরের দিন শরীফ রেজা বেরোলেন বিশেষ বিশেষ ব্যক্তির দপ্তর বা বাসস্থান লক্ষ্য করে। লখনৌতির ফৌজে নকরি করার কালে সোনারগাঁয়ের অনেক লোকের সাথেই শরীফ রেজার পয় পরিচয় ঘটেছিল। অনেকের সাথে অনেকখানি ঘনিষ্ঠতাও ছিল। এদের অনেকে দেশভক্তির অনেক কথাই বলতেন। জন্মভূমির প্রেমে কেউ কেউ জালসা, জামাত, বৈঠকখানা গরম করে তুলতেন। জন্মভূমির যারা একদম কুপুত্র ছিলেন, শরীফ রেজার অসাধারণ রণনৈপুণ্যের কারণে তাদেরও অনেকে যার পর ন্যায় খাতির করতেন শরীফকে। এছাড়া তার একজন বিশিষ্ট আত্মীয় নকরি করতেন সোনারগাঁয়ে। লখনৌতির অর্থ সচিব মালিক হুসামুদ্দিন আবু রেজারই এক বৈমাত্রেয় ভাই। সোনারগাঁয়ের প্রশাসনের এক গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি। প্রথমে তিনি লখনৌতি রাজস্ব বিভাগে ছিলেন। অত্যন্ত স্বাধীনচেতা মানুষ। বিভাগীয় অধিকর্তার অত্যধিক মাতবরি না পছন্দ হয় নকরিতে ইস্তফা দেন সেখানে। পরে গিয়াসউদ্দিন বাহাদুর সাহেব
তাকে সোনারগাঁয়ে এনে সোনারগাঁয়ের প্রশাসনে নিয়োগ করেন। নকরিগত প্রাণ, জি হুজুরের ছানা ইত্যাদি বলে লখনৌতিতে থাকাকালে তিনি তার জ্যেষ্ঠ ভ্রাতা হুসামউদ্দিন আবু রেজাকে প্রায়শই ঠাট্টা করতেন। তারও বয়স অনেক এবং একজন ব্যক্তিত্বপূর্ণ ব্যক্তিও তিনি বটেই। এদেরকে লক্ষ্য করে শরীফ রেজা আজ বেরোলেন। খোঁজ নিয়ে জানলেন বিগত লড়াইয়ে তার পরিচিত ব্যক্তিদের দু একজনের ভাগ্য বিপর্যয় ঘটলেও অন্যান্যরা সকলেও নিজ নিজ অবস্থানে খোঁজ হালেই আছেন। শরীফ রেজা সবার আগে এদের কাছেই গেলেন, কিন্তু এখানেও তিনি হোঁচট খেলেন। তিনি সবাইকে চিনলেনও, এদের অনেকে তাকে চিনতেই চাইলেন না। চিনলেন যারা, তারাও আবার শরীফ রেজার সাথে তাদের ঘনিষ্ঠতা ছিল কিছু এমন ভাব দেখালেন না। কেউ কেউ আবার এও বললেন, কি ব্যাপার, আপনি এখানে এ সময়, মতলব কি আপনার? হতাশ হয়ে শরীফ রেজা তার সেই রিশতেদার বা আত্মীয়ের খোঁজ করলেন। তাকে তিনি ঠিক জায়গাতেই পেলেন। তিনি তাকে চিনতে ভুল করলেন না, আত্মীয় বলে অস্বীকারও করলেন না, কিন্তু তিনি এখন একেবারেই অন্য মানুষ। শরীফ রেজাকে উষ্ণভাবে গ্রহণ করলেন তিনি, কিন্তু শরীফ রেজা যতক্ষণ তার সান্নিধ্যে থাকলেন তার 12 আনা সময়ই তিনি এক টানা দিল্লির গুণগান করে আর নয়া হুজুর বাহরাম খানের অবাস্তব ও অলৌকিক গুণাবলীর বিরামহীন কেচ্ছা গেয়ে কাটালেন। শরীফ রেজা ডুবুরির মতো ডুবেও ভদ্রলোকের মধ্যে আগের সেই মানুষ আর মনটিকে তালাশ করে পেলেন না। ইতোমধ্যে তার স্বাধীন চেতা মনটাকে ভৃত্যের আনুগত্য গোটাই গিলে ফেলেছে। শরীফ রেজা বুঝলেন বহুদর্শী রাজনীতিবিদ ফৌজদার সোলাইমান খান সাহেব এক বিন্দুও ভুল কিছুই বলেননি। সত্যি আর কোনো আশা নেই, আশা ভরসা আপাতত তামামই খতম। বাহরাম খানের অবস্থান সোনারগাঁয়ের মাটিতে অত্যন্ত শক্তিশালী ভিতের উপর প্রতিষ্ঠিত হয়েছে। মহাপ্রলয় ছাড়া ক্ষুদ্র কোনো প্রচেষ্টায় এ ভিতের কোথাও ফাটল ধরানো সম্ভব নয়। লাল মোহাম্মদ লাড্ডু মিয়ার সেই সোনার মতো মেয়ে কনকলতার সোনার স্বপন হয়েই রয়ে গেল। তা বাস্তবায়নের সম্ভাবনা এখন অনেক দূরের পাল্লা। বেঈমান আর মুনাফিকদের মুনাফিকির কারণে গিয়াসউদ্দিন বাহাদুর বাঙ্গালা মুলুককে আজাদ করতে ব্যর্থই শুধু হলেন না, বাঙ্গালার বুকে দিল্লির শিকল দীর্ঘমেয়াদী হয়ে গেল। সামরিক ও বেসামরিক মহলের অকল্পনীয় আনুগত্য দেখে হতাশ দিলে রাজপথে ফিরে এলেন শরীফ রেজা। নির্জন এক এলাকায় আনমনে হাঁটতে লাগলেন। ফৌজদার সাহেবের নির্দেশ মতো বাহরাম খানের একান্ত সহচর শাহ ফখরুদ্দিন সাহেবের সাথে মোলাকাত করার এক প্রবল আগ্রহ নিয়ে শরীফ রেজা এই সোনারগাঁয়ে এসেছিলেন। চারদিকের অবস্থা দেখে তার সে আগ্রহ তেলহীন দ্বীপের মতো আস্তে আস্তে নিভে গেল। তিনি এখন ভাবতে লাগলেন ফখরুদ্দিন সাহেবের সাথে মোলাকাতের প্রয়াস স্রেফ ব্যর্থ প্রয়াসই হবে না, বিপজ্জনকও হতে পারে। পরিচিত বন্ধুবান্ধব আর স্বাধীনচেতা বাঘ সিংহেরাই যেখানে মেদ মজ্জাহীন ক্লিবের মতো বাহরাম খানের আজ এত অনুগত, সেখানে বাহরাম খানের একান্ত অনুচর ও বিশ্বস্ত বাহন ফখরুদ্দিনের কাছে যাওয়ার একমাত্র অর্থ এখন সালাম ঠুকতে যাওয়া, এর অধিক কিছু নয়। তিনি ইতোমধ্যেই জেনে গেছেন ফখরুদ্দিন সাহেব এখন বাহরাম খানের একজন অনুচরই নন, শুধু সোনারগাঁয়ের প্রশাসনের তিনি একজন অত্যন্ত প্রতিপত্তিশালী ব্যক্তি ও অসামান্য ক্ষমতার অধিকারী। প্রশাসনের তা বড় লোকেরাই এখন তার চত্বরে পা দিতে থরথর করে কাঁপে। শরীফ রেজা আকাশের দিকে তাকালেন। সূর্যাস্তের দেরি আছে অনেক। এ সময় মুসাফিরখানায় অপস যাওয়া মানেই এই ভারাক্রান্ত মন নিয়ে গুম হয়ে বসে থাকা, এটা ভাবতেও তিনি অস্বস্তি বোধ করলেন। কিঞ্চিত চিন্তা করে শহরের এই শ্বাসরুদ্ধকর পরিবেশের বাইরে কোথাও এক খোলা ময়দানে যাবেন বলে স্থির করলেন। অতঃপর হাঁটতে লাগলেন শরীফ রেজা। দ্রুতপদে হেঁটে শহরের উপকণ্ঠে এক খোলা ময়দানে চলে এলেন। যেখানে তিনি এলেন সে জায়গাটা মনোরম, মস্ত এক দুর্বা ঢাকা ময়দান, সমতল ও মসৃণ। ময়দানের একপাশে ক্ষীণকায় এক স্রোতস্বিনী, স্বচ্ছ পানির প্রবাহমান নির্মল এক ধারা, স্রোতস্বিনীর তীর বেয়ে রাস্তা, গাড়ি ঘোড়া লোকজনের ছায়াঘেরা পথ, প্রশস্ত ও পরিষ্কার। রাস্তা ও স্রোতস্বিনী এক লম্বা দৌড়ের প্রতিযোগিতায় নেমে এ মুক্ত মাঠে কোল ঘেঁষে ছুটে গেছে দূরে, হারিয়ে গেছে গ্রামাঞ্চলে।
নিস্তেজ সূরজের স্বর্ণালী বিকেল। শরীফ রেজা হাঁটতে হাঁটতে রাস্তার কাছে চলে এলেন। ময়দানের হেথাহতা মানুষ কিছু ঘুরছে, কিন্তু সংখ্যায় তারা অল্প, 2-5 জন বড়জোর। মাঠের চেয়ে লোকের ভিড় রাস্তাতেই খুব বেশি। দূর দূরান্তের মানুষের যাতায়াতের পথ। গ্রামবাসীদের এদিক থেকে শহর এলাকায় আসার পথও এই একটি, ফলে পথচারীদের আনাগোনা সবসময়ই লেগে আছে। তারই উপর শহরবাসীদের ভিড় জমেছে এখন, মানুষ আর টাঙ্গার ভিড়। সান্ধ্য ভ্রমণের উদ্দেশ্যে শহর থেকে বেরিয়েছেন শৌখিন জনগণ। অধিক সংখ্যক টাঙ্গা যোগে, অল্প সংখ্যক পদব্রজে। টাঙ্গায় চড়ে, অর্থাৎ গদিয়াটা ঝাঁপ ফেলা ঘোড়ার গাড়িতে চড়ে ভ্রমণ করতে বেরিয়েছেন হোমরা চোমরা ব্যক্তিরা। নারী পুরুষ উভয়ে, কেউ কেউ বা যুগলে, কেউ বা স্রেফ একা একা। রমণীদের কারো মাথা বোরকাবৃত, কারো মাথা খোলা। মুসলমান, অমুসলমান, খাঁ, ঠাকুর, নর নারী। আসন্ন গোধূলি ঝিঝিরে হাওয়া, ফুরফুর উঠছে শিরস্ত্রাণ আর উষ্ণিসের ঝুঁটি। আছড়ে আছড়ে পড়ছে আঁচল আর দোপাট্টা। পরম পুলকে এরা ঘোড়ার গাড়ি হাঁকিয়ে প্রবাহমান স্রোতস্বিনীর উজান ভাটি করছেন। কারো মুখে গপ্প, কারো ঠোঁটে হাসি। তরুণ তরুণ খাঁ সাহেবদের শীষ দিচ্ছেন কেউ কেউ, কেউ বা আবার গান ধরেছেন। ও মেরে প্যারে তেরি মেরি বাত। শরীফ রেজা এসে রাস্তা ঘেঁষে দাঁড়ালেন। তন্ময় হয়ে গাড়ি মানুষের মিছিল দেখতে লাগলেন আরোহীদের উল্লাস, চালকদের উৎসাহ, অশ্বগুলোর গতি, আর সেই সাথে বেধড়ক ধূলি প্রবাহের পায়ে হাঁটা পথিকদের দুর্বিষহ অবস্থা। বলার কিছু নেই। কে এরা, কোন মেজাজের, কে বলতে পারে? অনেক মাথা সদ্যই এরা তরতর করে নামিয়েছেন। তরবারিতে অনেকে দাগ এখনো লেগে আছে হয়তো। অতএব কাজ কি প্রতিবাদে? মাথা গুজে হাঁটো। আগে পিছে পরপর কয়েকটা টাঙ্গা এদিক ওদিক এলো গেল। মাঝখানে বিরতি। উড়ন্ত ধুলিবালি হাওয়ার পিঠে সাওয়ার হয়ে স্রোতস্বিনী পাড়ি দিল। পথ এখন ফাঁকা, বাস বাতাস নির্মল। নাকমুখ ছেড়ে দিয়ে হাঁপ ছাড়ল পথিককুল। বুক ভরে শ্বাস টানল সান্ধ্য হাওয়া পিয়াসী পদব্রজের কম বক্তরা। যদিও এ বিরতি ক্ষণিকের, তবু তাই বা কম কি? পথের দিকে চেয়ে আছেন শরীফ রেজা। পাশ ফিরে দূরের দিকে তাকাতেই দেখলেন আরেকখানা টাঙ্গা ধুলোর তুফান তুলে শহরের দিকে আসছে। 2 জন আরোহী ও 1 জন কোচোয়ান। এই 3 জন লোক আছে টাঙ্গাটিতে। আরোহীদের 1 জন পুরুষ, 1 জন নারী। টাঙ্গাটি কাছে আসতেই শরীফ রেজা দেখলেন পুরুষটি লম্বা চওড়া এক বয়সী খাঁ সাহেব। চুলদাড়ি তামামি তার পাকা, কিন্তু দেহের বাঁধন মজবুত। কোমরে তার খাপবদ্ধ সুদীর্ঘ এক তলোয়ার। তলোয়ারের খাপটা বাম হাঁটুর উপর দিয়ে সামনের দিকে বাড়িয়ে দেয়া। জেনারেটির বয়স নিতান্তই কম। উদ্ভিন্ন যৌবনের এক সুদর্শনা আওরাত। আওরাতটি বোরকা পরা হলেও মুখের ঢাকনা উপর দিকে তুলে দেয়া এবং বাতাসের অত্যাচারে মস্তকের আবরণ তলে শক্ত করে গুজে দেয়া। শরীফ রেজার একেবারেই কাছে এলো টাঙ্গাটি। আরোহীদের সামনে ছাড়া অন্যদিকে নজর নেই, বিশেষ করে যুবতীটি আনন্দে আওয়ারা। সামনের দিকে চেয়ে থেকে দূরের দৃশ্য দেখছেন আর উল্লাসে কেবলই ফুলে ফুলে উঠছেন। শরীফ রেজা এদের কারো নজরেই পড়লেন না, কিন্তু তিনি এদের সবাইকে সামনাসামনি দেখলেন নওজোয়ানের গায়ের রং দপদপে উজ্জ্বল নয়, অনেকটা শ্যামলায়, কিন্তু চেহারা তার অত্যন্ত আকর্ষণীয়। চোখ মুখের গড়ন অতি নিপুণ ও সুন্দর। নাক, ঠোঁট, ভ্রুযুগল মন কাড়ার মতো। দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে গেল টাঙ্গাটা, আর দেখতে দেখতে আকস্মিক এক কাণ্ড ঘটে গেল। শরীফ রেজাকে পিছে ফেলে ধাবমান টাঙ্গাটি কয়েক কদম সামনে যেতেই টাঙ্গা থেকে চকচকে এক বাক্স মাফিক ছোট্ট একটি বস্তু ছিটকে এসে রাস্তার পাশে পড়ল। গুলমলতা আর খড়কুড়োর স্তূপের উপর পড়ল বলে শব্দ কিছু হলো না, ফলে আরোহীরা এটা কিছুই মালুম করতে পারলেন না। তারা পূর্ববৎ এগিয়ে যেতে লাগলেন। শরীফ রেজা একাই ছিলেন সেখানে। রাস্তার উপর অনেক লোক থাকলেও ঘটনাস্থলের নিকটে কেউ ছিল না, ফলে তার নজরে ছাড়া এ জিনিসটা অন্য আর কারো নজরে পড়ল না। শরীফ রেজা বুঝলেন বস্তুটি আর জনমে খুঁজে তারা পাবেন না। তৎক্ষণাৎ দৌড় দিলেন শরীফ রেজা। বস্তুটি কুড়িয়ে নিয়ে দেখলেন চামড়ার এক অত্যন্ত সুদৃশ্য বাক্স, আকারে ছোট, গড়নে মনোরম,
ও নানা রকম কারুকার্য খচিত মূল্যবান এক পদার্থ, চকচকে ও নতুন। যাত্রীদের কোলের মধ্যে ছিল হয়তো বাক্সটা, তখনও অনেকখানি উষ্ণ হয়েই আছে। শরীফ রেজা বাক্সটা একটুখানি নাচালেন। বেশ ভারী ভারী বাক্সটা, ভেতরে কি যেন সব শক্ত শক্ত জিনিস, ঠুংঠাং আওয়াজ। অলঙ্কারাদি নয় তো? চমকে উঠলেন শরীফ রেজা এবং সঙ্গে সঙ্গে বাক্স নিয়ে টাঙ্গার পিছু ছুটলেন। অদৃষ্টের পরিহাস, এতে করে আর এক বিভ্রাট ঘটে গেল। রাস্তার সর্বত্রই লোক চলাচল করছে। এই লোকটাকে বাক্স নিয়ে এভাবে ছুটতে দেখে পথচারীরা অবাক হয়ে তার দিকে চেয়ে রইল। এর মধ্যে কে একজন বলে উঠল, চোর গেল, নির্ঘাত চুরি করে পালাচ্ছে। অপর একজন বলল, ঠিক ঠিক, চোর না হলে বাক্স নিয়ে এভাবে দৌড়াবে কেন? নিশ্চয় বেটা চোর। সঙ্গে সঙ্গে চারদিকে রব উঠল, চোর গেল, ধর ধর। আগে ছুটছে টাঙ্গা, তার পেছনে বাক্স, হাতে শরীফ রেজা এবং সবার পিছে হৈ হৈ করে ছুটে আসছে চারপাশের তামাম লোক। তারা চোর ধরতে চায়। শরীফ রেজার সামনে যারা ছিল তারা বিষয়টি বুঝে ওঠার আগে শরীফ রেজা সে লোকদের কাটিয়ে কাটিয়ে ছুটে যেতে লাগলেন। বুঝে ওঠার পর তারাও পিছু নিল, চোর চোর, ধর ধর। হাস্যোদ্দীপক হলেও দৃশ্যটি মর্মান্তিক। শরীফ রেজা দেখলেন টাঙ্গাটা নাগাল ধরতে না পারলে এক অকল্পনীয় মুসিবতে পড়তে হবে তাকে। বাক্সটা যে টাঙ্গা থেকে পড়ে গেছে, চুরি তিনি করেননি, এই উৎক্ষিপ্ত জনতাকে তাৎক্ষণিকভাবে তা তিনি বুঝিয়ে উঠতে পারবেন না। আর তাতে করে ফলটি যা দাঁড়াবে তা অবশ্যই আনন্দের কিছু হবে না। প্রাণপণে ছুটতে লাগলেন শরীফ রেজা, প্রাণপণে হাঁকতে লাগলেন কোচোয়ানের উদ্দেশ্যে। ভাগ্যের জোরে শহরের নিকটবর্তী আসার দরুন অশ্বটির গতি শ্লথ হয়ে এসেছিল এবং অপরদিকে ঘটনাচক্রে দুর্ধর্ষ সৈনিক শরীফ রেজার ছোটন্ত অশ্বের গতি সাথে পাল্লা দেওয়ার তাকত ছিল বলে সম্ভাব্য অঘটনটি ঘটল না। ধাওয়াকারী জনতা শরীফ রেজার নিকটবর্তী হওয়ার আগেই শরীফ রেজা টাঙ্গাটির অনেক কাছে চলে এলেন এবং টাঙ্গাটির পিছে পিছে ছুটতে লাগলেন। টাঙ্গার পিছে নিমেষ কয়েক এইভাবে ছোটার পরই শরীফ রেজার চেহারা যা হলো তা বর্ণনাতীত। তার কাপড় জামা আর চোখ মুখে ধুলোবালির পুরুষ্ট এক আবরণ পড়ে গেল। মাথার চুল আর চোখের ভ্রু ধূসর আকার ধারণ করল, কিন্তু শরীফ রেজার তখন আর কোনো দিকে খেয়াল নেই। তিনি সমানে দৌড়াতে লাগলেন আর হাঁটতে লাগলেন। পিছে তার বিরাট এক জনতা তখনও দৌড়াচ্ছে আর হাঁটছে, ধর ধর। পেছনের এই হইচই এতক্ষণে কানে গেল কোচোয়ানের। সঙ্গে সঙ্গে অশ্বের লাগাম টেনে ধরল কোচোয়ান। টাঙ্গাটি দাঁড়াতেই টাঙ্গার কাছে পড়িমড়ি ছুটে এলেন শরীফ রেজা। বাক্সটি তুলে ধরে বললেন, এই যে, এই যে। বাক্সের উপর নজর পড়তে আটকে উঠলেন তরুণীটি। নিজের কোলের দিকে চকিতে একবার নজর দিয়ে ফের তিনি নজর দিলেন বাক্সর দিকে। দু চোখ কপালে তুলে বললেন, ওটা ওখানে? সে কি? শরীফ রেজা ঝটপট জবাব দিলেন, গাড়ি থেকে পড়ে গেছে। পড়ে গেছে? কোথায়? ওই ওখানে, অনেক দূরে। কি সর্বনাশ! দিন দিন। তরুণীটি সাগ্রহে হাত বাড়ালেন। শরীফ রেজা বাক্স এনে তার হাতে তুলে দিলেন। ইতোমধ্যেই পেছনের ওই জনতা এসে চোর চোর বলে ঘিরে দাঁড়ালো শরীফ রেজাকে। তারা তরুণীটিকে লক্ষ্য করে বলল, চুরি করেছে, এ বেটা চুরি করেছে বাক্সটা। বাক্সটা তরুণীর কোলের মধ্যে ছিল। তারা ছুটছেন টাঙ্গাতে। চুরি করার প্রশ্নই কিছু ওঠে না। তরুণীটি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বললেন, না না, চুরি করবেন কেন, উনি কুড়িয়ে পেয়ে এনেছেন। এ কথা জনতার কানে কারো গেল না। তারা সমানে চিৎকার করতে লাগলো, চোর, বেটা পাক্কা চোর, পাকড়াও বেটাকে, হাঁকাও। শরীফ রেজাকে আঘাত করতে এগিয়ে এলো জনতা। শরীফ রেজা রুখে দাঁড়ালেন গরম চোখে। টাঙ্গাতে উপবিষ্ট খাঁ সাহেব বুঝতে পারলেন ব্যাপারটা। তিনি তৎক্ষণাৎ টাঙ্গা থেকে লাফ দিয়ে নামলেন এবং তার ওই সুদীর্ঘ তলোয়ার কোষমুক্ত করে হুঙ্কার দিয়ে উঠলেন, হুঁশিয়ার। চমকে উঠল জনতা। শরীফ রেজার মেজাজ দেখেই তারা কিঞ্চিত থমকে গিয়েছিল। এবার বিশাল এ খাঁ সাহেবের প্রকাণ্ড তলোয়ার দেখে আঁতকে উঠে সকলে পেছন দিকে ছিটকে গেল এবং ওরে বাপরে বলে সবাই তারা নানা দিকে দৌড় দিল। এরপর শরীফ রেজা প্রস্থান উদ্যোগ করলেন। তা দেখে তরুণীটি ব্যস্ত কণ্ঠে বললেন, এ কি, এই যে শুনুন, আপনি যাচ্ছেন কেন? ঘুরে দাঁড়ালেন শরীফ রেজা, বললেন, জি। তরুণী ফের বললেন, এত বড় মহা উপকার করে আপনি অমনি অমনি চলে যাচ্ছেন? শরীফ রেজা আমতা আমতা করতে লাগলেন, বললেন, তা মানে? কে আপনি? যে আমি একজন মুসাফির। মুসাফির? কোথা থেকে এসেছেন? এসেছি লখনৌতি থেকে, থাকি আমি সাতগাঁয়ে। আপনার নামটা? শরীফ রেজা। উঠছেন কোথায় এখানে?
এই শহরের এক মুসাফিরখানায়। কাজকাম কি করেন, মানে আপনার পেশাটা কি আসলে? শরীফ রেজা মুশকিলে পড়লেন। তিনি ইতস্তত করতে লাগলেন। তা দেখে ফের তরুণীটি বললেন, অবশ্য এত প্রশ্ন করছি বলে মনে কিছু করবেন না। এত বড় উপকার যিনি করলেন তার খোঁজ খবর নেওয়াটা স্বাভাবিক, একটা আগ্রহ সব লোকেরই হয়। জি, তা ব্যাপারটা হলো কোনো নির্দিষ্ট কাজকাম কিছু এখন আর করিনে, অনেকটা ভব ঘুরে। সে কি, এত যে ময়লা মাটি লেগেছে তবু তো মনে হচ্ছে আপনি একজন পদস্থ লোক, খানদানি ঘরের আদমি। শরীফ রেজা শর্মিন্দা কণ্ঠে বললেন, না না, ও কিছু নয়, ও কিছু নয়। মেয়েটিও হাল ছাড়লেন, বললেন, আচ্ছা তা যাক, এই যে বাক্সটা যে আমার টাঙ্গা থেকে পড়ে গেল, এটা আপনি দেখেছিলেন? জি হ্যাঁ, দেখেই তো এটা নিয়ে আপনাদের পিছে ছুটলাম। আর ছুটতে দেখেই তো লোকে ভাবলো আমি এটাকে চুরি করেছি, চুরি করে পালাচ্ছি। শরীফ রেজা অল্প একটু হাসলেন। সেই হাসিতে যোগ দিয়ে মেয়েটিও বললেন, না ছুটলে তো কেউ তা ভাবত না, নাকি বলেন? জি না, তা হয়তো ভাবত না। এটা যদি তুলে নিয়ে চুপি চুপি চলে যেতেন আপনি, তাহলে কি দেখতে পেত কেউ? মানে আপনার কাছে কোনো লোক? জি না, তখন আমার কাছে কোলে কোনো লোকই ছিল না। যখন দৌড়াতে শুরু করলাম তখনই দূর দূরান্তের লোকের নজর আমার উপর পড়ল। তাজ্জব হলেন তরুণী, বললেন, তাহলে তো এটা আপনি অনায়াসে নিয়ে যেতে পারতেন, তা গেলেন না কেন? তাজ্জব হলেন শরীফ রেজাও, বললেন, এ কি বলছেন আপনি? নিয়ে যাব মানে? আমি নিয়ে যাব কেন? চুপচাপ নিয়ে গেলে তো আপনার বাক্স বলেই সবাই ভাবত, চোর বলে ধাওয়া করতে আসতো না। মিটিমিটি হাসতে লাগলেন মেয়েটি। শরীফ রেজা ক্ষুণ্ণ হলেন, বললেন, কি বলতে চান আপনি? লাওয়ারিশ মাল হলেও তো মালের মালিককে তালাশ করা প্রয়োজন, আর আমি নিজের চোখে দেখলাম বাক্সটা আপনার টাঙ্গা থেকেই পড়ে গেল, আমি তা নিয়ে যাব, এ কথার অর্থ? তরুণীর মুখের হাসি তবুও ফুরাল না। হাসি মুখে আরও কিছুক্ষণ তিনি শরীফ রেজার মুখের দিকে চেয়ে রইলেন। এরপর কিছুটা গর্বের সাথে প্রশ্ন করলেন, কি আছে এ বাক্স, আপনি জানেন? কি করে জানব, আমি তো আর খুলিনি বাক্সটা। অনেক মূল্যবান জেওর, প্রায় 20,000 টঙ্কা এর দাম। বলেন কি? সেজন্যই তো বলছি, বাক্সটা নিয়ে গেলে এই বিপুল অর্থের মালিক হতেন আপনি। এবার রীতিমতো গোস্বা হলেন শরীফ রেজা। তিনি বুঝলেন মেয়েটি তাকে নিয়ে সত্যি সত্যি মস্করা শুরু করেছেন। গরিবকে নিয়ে ধনীরা যেমন খেলায়, অনেকটা সেই রকমের। আর তাকে প্রশ্রয় দেয়া চলে না। তিনি উষ্ণ কণ্ঠে বললেন, 20 লক্ষ টঙ্কার মাল হলেও পরের সম্পদ আত্মসাতে অভ্যস্ত নই আমি, আল্লাহ হাফেজ। পুনরায় ঘুরে দাঁড়ালেন শরীফ রেজা। সামনের দিকে পা বাড়াবেন, তা দেখে তরুণী ফের ব্যস্ত হয়ে উঠলেন। তিনি ব্যস্ত কণ্ঠে বললেন, আরে এই যে, শুনুন শুনুন। অল্প একটু ঘাড় গুড়িয়ে শরীফ রেজা বললেন, মাফ করবেন, বেলা প্রায় ডুবে গেছে, অনেকখানি হাঁটতে হবে আমাকে। একই রকম ব্যস্ত কণ্ঠে তরুণী বললেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, দয়া করে এ মুদ্রা কয়টি নিন। শরীফ রেজা বিস্মিত কণ্ঠে বললেন, মুদ্রা? জি, এত বড় উপকার করলেন, এত তকলিফ করে এত টাকা মাল এনে পৌঁছে দিলেন, তার বিনিময়ে তো প্রাপ্য আপনার কিছুটা। কি পারিশ্রমিক? জি না জি না, ওসব কিছু লাগবে না। এবার কথা বললেন খাঁ সাহেব। তিনি বললেন, আরে বাপ, বকশিস তো কুছ লেনা পাড়েগা জরুর। বকশিস? হ বকশিস। আমার এই বেটি বহুত দরাজ দিল औरत, কমতি কুছ হাতে তার আসে না। 2-3 মাহিনা আপনার খোশহালে চলে যাবে। লিজিয়ে লিজিয়ে। শরীফ রেজা শুকনো হাসি হাসলেন, বললেন, শুক্রিয়া খাঁ সাহেব, ওসবের জরুরত নেই, স্রেফ আমার জন্য দোয়া করবেন আপনারা, ব্যাস। বলেই তিনি দ্রুত পদে সেখান থেকে সরে গেলেন। হতভম্ব তরুণীটি কি বলবেন তার তৎক্ষণাৎ ঠাহর করতে পারলেন না। তিনি থ মেরে শরীফ রেজার গমন পথে চেয়ে রইলেন। মুসাফিরখানায় অবশেষে লাল মোহাম্মদ লাড্ডু মিয়াকে এ কাহিনী বলতে সে হেসে আকুল হল। এরপর সে উল্লাস ভরে বলল, বকশিস? আপনাকে বকশিস? তাও আবার আওরাতের? মারহাবা মারহাবা। শরীফ রেজা বললেন, আরে এর মধ্যে এত উৎফুল্ল হওয়া কি দেখলেন আপনি? কপট বিস্ময়ে লাড্ডু মিয়া বলল, বলেন কি হুজুর, এই দুর্যোগের বাজারে একজন সুন্দরী নওজোয়ানের নজরে পড়ায় যেখানে একটা রীতিমতো কিসমতের ব্যাপার, সেখানে আবার ওই সুন্দর হাতের উপরই পাওয়া না,
মানে বকশিস? এটা একটা ফালতু কথা হলো হুজুর। বটে, তা অরতটি কে হুজুর? তা কি কিছু জেনেছেন? শরীফ রেজা সচকিত হয়ে উঠলেন, বললেন, তাই তো, তা তো জানা হয়নি। নামটা? না, সেটাও জানিনি। বলেন কি হুজুর, এত ঘটনা ঘটে গেল, আর কে তিনি, কি নাম, কোথায় মাকান, কার বেটি, এসবের কিছুই আপনি জানলেন না? কি করে জানব বলুন? তিনি যদি নিজে তা না বলেন, তাহলে আমি তো আর একজন নওজোয়ানের নাম ধাম নিয়ে ব্যস্ত হতে পারি নে। লাড্ডু মিয়া থামল, একটু থেমে বলল, তা অবশ্য ঠিক। তা বকশিসটা কবুল করলে হয়তো সবই তিনি বলতেন। চাই কি তার মাকানে দাওয়াতও হয়তো দিয়ে বসতেন একটা। শরীফ রেজা গম্ভীর হলেন, গম্ভীর কণ্ঠে বললেন, ভুল করলেন লাল মোহাম্মদ মিয়া। এত ঝানুলোক হয়েও মানব চরিত্র বুঝতে আপনি ভুল করলেন। হুজুর, উপকারের বিনিময়ে যে বকশিস দেয়ার জন্য মুদ্রা বাড়িয়ে ধরে, নিজের নাম পরিচয় দেবার বা নিজ মাকানে দাওয়াত দেওয়ার অভিপ্রায় তার মধ্যে সততিই থাকে না। হ্যাঁ, কথা আপনার কায়েমি হুজুর। তবে বকশিস লোক কাকে দেয়? যার প্রতি করুণা হয় তাকেই লোকে বকশিস দিয়ে ধন্য করতে চায়। করুণা আর সৌজন্য এক কথা নয়, অনুরাগ তো নয়ই। সাগ্রহে যাকে নাম পরিচয় দেবে, নিজ মকানে দাওয়াত করবে, তার হাতে বকশিস রূপে কয়েকটি মুদ্রা তুলে দেওয়ার কথা কেউ কখনো চিন্তাই করতে পারে না। আপনার কথাও বিলকুলই ঠিক। তবে তবে আমি ভাবছি আর এক কথা হুজুর। লেবাস আর শান শওকতে মনে হলো কোনো আমির জাদি বা উমরাহ জাদি, কিন্তু আমি লোকটাকে বকশিস দেয়া যায় কিনা এসব কিছু না জেনে বা না ভেবেই উনি বকশিস বাড়িয়ে ধরলেন। এটা কি করে হয়? হুঁশবুদ্ধি কি এতই এদের কম, না ঝোঁকের মাথায় ভুল করলেন তিনি? দুটোই হতে পারে হুজুর, সে কথাই তো বলছি। কি কথা? এখানে অনেক আমির আছেন যারা সুবিধা লাভের লালচে হুজুরের তোয়াজ করে অষ্টপ্রহর কাটান। এই কিসিমের আমিরজাদি হলে হুঁশবুদ্ধি আদব আক্কেল যে কম হবে এ আর বিচিত্র কি? ঠিক ঠিক, তাই হয়তো হবে। কিন্তু এর বাইরেও তো আরেকটা কথা থেকে যায় হুজুর। যেমন, যে চেহারা নিয়ে এই মুসাফিরখানে অপা ছিলেন আপনি, তাতে আমি অনুমান করতে পারছি ওখানে আপনার চেহারা তখন কোনো পর্যায়ে ছিল। আপনার তখনকার উদ্ভট চেহারা দেখে উনি হয়তো নিতান্তই সাধারণ লোক ছাড়া অন্য কিছু ভাবার মৌকা পাননি। হ্যাঁ, তাও হতে পারে। নইলে এই চেহারা নজর পড়লে কোনো নওজোয়ানি ইনকার করবে আপনাকে, এটা কখনো হতে পারে না। এরকম আপনার যা চেহারা হুজুর, তাতে যে কোনো নওজোয়ানের কলিজা ঘায়েল হতে খুব বেশি সময় লাগার কথা নয়। আহ লাড্ডু মিয়া, এবার তোয়াজ শুরু করলেন। কি করব হুজুর, অভ্যাস হয়ে গেছে। তবে এটা কিন্তু তোয়াজের কথা নয়, একদম যা বাস্তব তাই বলছি। থাক, আর বাস্তব বলে কাজ নেই। এবার আমাকে একটা পরামর্শ দিন। পরামর্শ? হ্যাঁ, একটা তোফা পরামর্শ। কোন ব্যাপারে হুজুর? শাহ ফখরুদ্দিন সাহেবকে চেনেন? শাহ ফখরুদ্দিন সাহেব? সোনারগাঁয়ের হাল মালিক বাহরাম খানের একান্ত সহচর শাহ ফখরুদ্দিন সাহেব, চেনেন তাকে? লাড্ডু মিয়া বিস্মিত কণ্ঠে বললেন, সে কি হুজুর? তাকে কেন চিনব না? এই সোনারগাঁ শহরে এমন কোন লোক আছে যে তাকে চেনে না বা নামটা তার শোনেনি? আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই। তার সাথে সাক্ষাৎ? কেন হুজুর? না, কারণ কিছু নেই তেমন। অনেককেই তো দেখলাম, যাবার আগে তাকেও একটু দেখে যাই, মানে একটু কথা বলে দেখি তার মানসিকতাটা কেমন। স্রেফ সাক্ষাৎ করতে যাবেন? কোনো জরুরি বা যুক্তিসঙ্গত কাজ নিয়ে নয়? না, কাজ কিছু নেই, বলতে পারেন সৌজন্য সাক্ষাৎ। লাল মোহাম্মদ লাড্ডু মিয়া নীরব হয়ে গেল। কিছুক্ষণ দম ধরে থাকার পর নিশ্চিত কণ্ঠে বলল, ফায়দা কিছু হবে বলে মনে করি না হুজুর। কেন কেন? প্রথমত, বাহরাম খানের প্রতি তার ব্যক্তিগত আনুগত্য নিয়ে তিনি এতই বিভোর হয়ে আছেন যে এর বাইরে আর কোনো দুনিয়া তার কাছে আছে এটা খুব বেশি লোকের জানা নেই। আচ্ছা, দ্বিতীয়ত, আপনি দেখা করতে চাইলে যে উনি দেখা করবেন একজন অচেনা লোকের সাথে, আমি এটাও ভাবতে পারিনি। না পারার কারণ? সে সৌজন্যবোধ তার মধ্যে থাকলে তো। নেই? আমার সন্দেহ আছে, কারণ বাহরাম খানের পক্ষের না বিপক্ষের লোক এটা আগে নিশ্চিত না হয়ে বিনা প্রয়োজনে উনি কারোর সাথে আলাপ করতে আগ্রহী কখনো হয়েছেন এটা আমাদের জানা নেই। কিন্তু আগে তো উনি শুনেছি।
আগের দিন আগে দিয়েই গেছে হুজুর। নিজের চোখে তো দেখছেন সব, আগের কথা এখন টেনে আর কি লাভ? তাজ্জব, তাহলে কি বলেন, যাওয়া ঠিক নয়? আবার খানিক চিন্তা করলেন লাড্ডু মিয়া। চিন্তা করে বললেন, ইরাদা যখন করেছেন তখন যান হুজুর। যাব? অন্য কেউ হলে আমি সরাসরি না করে বসতাম, কিন্তু আপনি হুজুর একজন বিশিষ্ট মেহমান, শায়ক শাহ সুফি হুজুরের পেয়ারে আদমি, তার উপর সহকারী সালার জাফর আলী সাহেবের মতো লোকেরও আপনি আস্থা অর্জন করেছেন। কাজে চেষ্টা করে দেখতে পারেন একবার। বলা তো যায় না কখনকার মেজাজ মর্জি কোন দিকে খোলে। তাহলে? লাড্ডু মিয়া উৎসাহ দিয়ে বললেন, দেখেন হুজুর দেখেন, কোশিশ করতে দোষ কি? আমাদের তো কিছুতেই না উম্মিদ হলে চলবে না। ঝুঁকি আমরা কেউ কিছু না নিলে স্রেফ ঘরে বসে বড় বড় খোয়াব দেখে ফায়দা কি? লাড্ডু মিয়া, তবে কথা ওই একটাই হুজুর, সবসময় হুঁশিয়ার থাকতে হবে, হুঁশিয়ার হয়ে বাতচিত করতে হবে, কিছুতে বেফাস হলে চলবে না। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে এসো এবার, রাত বোধ হয় অনেকখানি হলো, আমি শুয়ে শুয়ে ভেবে দেখি। জি আচ্ছা হুজুর, জি আচ্ছা। সালাম দিয়ে বেরিয়ে গেল লাল মোহাম্মদ, লাড্ডু মিয়া। ফখরুদ্দিন, শাহ ফখরুদ্দিন, বাহরাম খানের বর্তমান প্রশাসনের বিশিষ্ট এক ব্যক্তিত্ব। তকদির আর তদবির যে মানুষকে কত উপরে তুলতে পারে, শাহ ফখরুদ্দিন সাহেব তার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তার অতীত নাম ফোকরা। দিল্লির সুলতান গিয়াসুদ্দিন তুঘলকের পালিত পুত্র তাতার খানের বর্মবাহক বা সিলাহদার বা তলোয়ার বাহক রূপে তার জিন্দেগির শুরু।